এ তো দেখছে আলাদাই মুডে রয়েছে বাংলাদেশি ইউটিউব চ্যানেলগুলো। বলে নাকি বাংলাদেশ ভারতের থেকে টমেটো না নেওয়ায় বড় চিন্তায় পড়েছে টমেটো চাষিরা। আবার বাংলাদেশ নাকি ভারতের পেঁয়াজ নেওয়া বন্ধ করে ভারতের থেকে পেঁয়াজ না নিয়ে পেঁয়াজ আমদানি করছে চীন এবং পাকিস্তান থেকে। মন গড়া কাহিনী আর কতভাবে দেবে? পুরো গুগল সার্চ করে নিলাম, কই কোথাও তো এরকম কোনো আর্টিকেল দেখতে পেলাম না। আবার কি বলছে শুনবেন? বলছে নাকি চীন পাকিস্তান থেকে আমদানি করা আনাজের দাম ভারতের থেকে অনেক সস্তা। এই যে এইখানে রয়েছে বাংলাদেশ, যেটা চারপাশ দিয়েই ভারত দ্বারা ঘেরা। এখন যদি চীন বা পাকিস্তান থেকে কোনো পণ্য আসতেই হয় তাহলে সেটাকে আনতে হবে পুরো ভারতের চারপাশ দিয়ে ঘুরিয়ে তারপর বাংলাদেশের বন্দরে। ভেবে দেখুন সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশন কস্ট কত পড়তে পারে। মন গড়া কাহিনী বলে বেশ ভালোই বোকা বানাচ্ছে নিজেদের নাগরিকদের। বলি, বোকা বানাতে লজ্জা লাগে না? বন্ধুরা, যদি কিছু ইম্পর্টেন্ট হাইলাইট খবরের কথা বলা হয় তাহলে বাংলাদেশের কাজকর্ম আবারও একবার ভারতের চিন্তা বাড়িয়ে দিয়েছে। কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে এমন কিছু হয়েছে যার বিষয়ে আজকের আগে ভাবনা চিন্তা করাও অসম্ভব ছিল। আসলে কিছুদিন আগে খবর বেরিয়ে এসেছিল যে বাংলাদেশের খারাপ অবস্থার মধ্যে বাংলাদেশের বিভিন্ন আতঙ্কবাদী এবং বিভিন্ন জেল খাটা ব্যক্তি জেল থেকে পালিয়ে গেছে। কিন্তু সমস্যা হলো এই জঙ্গি এবং জেল খাটা ব্যক্তিগুলো দিন প্রতিদিন ভারতের চিন্তা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। আসলে এই বিষয়ে তথ্য ইন্ডিয়ান আর্মি এবং বিএসএফ এর পক্ষ থেকে সামনে উঠে এসছে যে বাংলাদেশে প্রায় 1200 বেশি জঙ্গি এবং জেল ব্যক্তি জেল ভেঙে পালিয়ে গেছে। আর এর মধ্যে বেশিরভাগ জঙ্গি এমন ছিল যাদেরকে ভারত কয়েক বছর ধরে অনেক সমস্যার সম্মুখীন হয়ে গ্রেপ্তার করে বাংলাদেশের জেলে পাঠিয়েছিল। অর্থাৎ ভারতের কয়েক দশকের পরিশ্রম বাংলাদেশের কিছু ভুল পদক্ষেপের কারণে মাটিতে মিশে গেছে। আর আপনাদের বলে রাখি, ভারত যদিও বাংলাদেশের বর্ডারকে সম্পূর্ণভাবে সিল করে দিয়েছে, কিন্তু এই সমস্ত হাই অ্যালার্টের মধ্যে বিএসএফ আমাদের এই বিষয়ে জানিয়েছেন যে এই জঙ্গিরা কোনো না কোনো ভাবে ভারতে প্রবেশ করতে পারে। এছাড়াও খবর বেরিয়ে আসছে যে ভারতে যে সমস্ত কোম্পানিগুলো বাংলাদেশে স্টাবলিশ রয়েছে তাদের উপরও সংকটের মেঘ আবারও ঘুরে বেড়াচ্ছে। কেননা বাংলাদেশের অবস্থা ঠিক হওয়ার নামই নিচ্ছে না। কিন্তু ভারতীয় কোম্পানিগুলো ছোট স্টার্টআপ থেকে শুরু করে বড় বড় কর্পোরেট পর্যন্ত ছড়িয়ে রয়েছে, যেগুলো এগ্রিকালচারাল, আইটি, ব্যাংকিং, অটোমোবাইল এবং আরো বিভিন্ন অন্যান্য সেক্টরে কাজ করে থাকে। আর প্রথমে বাংলাদেশের মতন অন্তর্বর্তী সরকারের যেভাবে ভারতীয় কোম্পানিগুলোকে বের করে দেওয়ারও সম্ভাবনা আসে। তো সম্পূর্ণ আপডেট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকুন। তো ভারতের পক্ষ থেকে এই সমস্ত চিন্তাকে দূর করার জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে, সেই জন্য ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। কারণ এগুলো আপনাদের কাছে 1 সেকেন্ডের ব্যাপার হলে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোটিভেট করে আমাদের এগুলো। বন্ধুরা, যেই দিন থেকে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে তখন থেকেই ভারতের বিভিন্ন চিন্তা সামনে উঠে এসছে। প্রথম হলো ভারত শেখ হাসিনাকে নিজেদের দেশে আশ্রয় দিয়েছে প্রায় 16 দিনের বেশি হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত শেখ হাসিনা ভারতেই রয়েছেন। আর অন্যদিকে বাংলাদেশের পরিবেশ এখনো শান্ত হয়নি। এমনকি হিন্দু এবং সংখ্যালঘু লোকজনদের ওপর অত্যাচার কম হওয়ার কোন রকম খবরই আসছে না। যদিও মোহাম্মদ ইউনূস ভারত এবং ইউনাইটেড নেশনসের চাপে পড়ে ভারতের পক্ষে কিছুটা নিজের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, আর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী মোদির দ্বারা কন্ডাক্ট করা গ্লোবাল সাউথ সামিটেতেও যুক্ত হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো মজবুত এবং বড় পদক্ষেপ মোহাম্মদ ইউনূস গ্রহণ করেননি। আর এর মধ্যে এমন একটা খবর সামনে উঠে আসছে যেটা ভারতকে আশ্চর্য করে দিয়েছে। আসলে এই রিপোর্ট দ্য হিন্দুর পক্ষ থেকে বেরিয়ে এসছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশ জেল ব্রেক ওয়ারি ফর ইন্ডিয়া। অর্থাৎ বাংলাদেশে যে জঙ্গি এবং বিভিন্ন জেল খাটা ব্যক্তি জেল ভেঙে পালিয়ে গেছে তারা ভারতের চিন্তা বাড়িয়ে দিয়েছে। এমনটা এই জন্য হয়েছে কারণ ভারতে টেরোরিস্ট গ্রুপের বিভিন্ন বড় বড় লিডারকে বাংলাদেশের জেলেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে এবং কঠোর পরিশ্রম করে বন্ধ করা হয়েছিল। আর ভারতের জন্য কেবলমাত্র এটাই চিন্তা বাড়ানোর বিষয় নয়, বরং এছাড়াও আজ এই খবর বেরিয়ে আসছে যে বাংলাদেশের মধ্যে যে ভারতীয় কোম্পানিগুলো রয়েছে তারা সেখানে বিভিন্ন ইনভেস্টমেন্ট করেছে। সেই সমস্ত কোম্পানিগুলো এখন বিপদের মুখে রয়েছে, কেননা বেশিরভাগ কোম্পানি এবং ফ্যাক্টরি তো বন্ধ হয়ে পড়ে রয়েছেই। আর বাকি বিভিন্ন কোম্পানিগুলো কতদিন বাংলাদেশের এই অবস্থার মধ্যে টিকে থাকতে পারবে এই বিষয়ের ওপর কোনো গ্যারান্টি নেই। কেননা অন্তর্বর্তী সরকারে যেরকম মনোভাব দেখা যাচ্ছে তা থেকে তারা ভারতীয় কোম্পানিগুলোর প্রতি ভেদাভেদপূর্ণ মনোভাব দেখাচ্ছে।
তথ্য এটা বলে যে জঙ্গিদের সংখ্যা প্রায় 1200-র কাছাকাছি। বিএসএফ এর পক্ষ থেকে এই তথ্যই প্রকাশ করা হয়েছে। যদিও বর্ডার সম্পূর্ণভাবে সিল করা রয়েছে, কিন্তু এই জঙ্গিরা ভারতের উত্তর পূর্ব এলাকা বিশেষ করে আসাম, ত্রিপুরাতে প্রবেশ করার চেষ্টা করতে পারে। কারণ দেখতে গেলে ইন্ডিয়ান এক্সপোর্টারদের যে পেঁয়াজ এবং অন্যান্য খাদ্যদ্রব্য, পানীয়, শাকসবজি ভর্তি ট্রাক ভারত এবং বাংলাদেশের বর্ডারে থেমেছিল, তারা কিছু সংখ্যক বাংলাদেশে পুনরায় যাওয়া শুরু করেছে, যা থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন পুনরায় চালু হয়ে গেছে। আর এরই মধ্যেই রাস্তায় বাংলাদেশের জঙ্গি ভারতে প্রবেশ করতে পারে। তো আপনাদের বলে রাখি, ভারত এবং বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটারের সীমানা যুক্ত রয়েছে, যেখানে লম্বা দূরত্ব পর্যন্ত বর্ডারে কাটা তার বিছানো রয়েছে। আর বাকি অন্যান্য স্থানে বিভিন্ন নদী এবং বিভিন্ন জলাশয় দুই দেশকে আলাদা করেছে। আর এই জলাধারের মাধ্যমেও সোনা, ড্রাগস, ঔষধ এবং মাছের ডিমের স্মাগলিং হয়ে থাকে, যেগুলো বঙ্গোপসাগরের উপকূল হয়ে বাংলাদেশ এবং ভারত দুই দেশ পর্যন্ত পৌঁছানো হয়ে থাকে। এছাড়াও বাংলাদেশের জেল থেকে জঙ্গিদের পালানো, এটা ভারতের জন্য কতটা চিন্তাজনক বিষয় তার ধারণা আপনি নিশ্চয়ই করতে পারছেন। এই আর্টিকেলটাও দেখতে পারেন, যেখানে বলা হয়েছে ভারতে আল কায়েদার যে মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিল, একে গত বছর ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি যথেষ্ট কঠোর পরিশ্রম করে এবং বাংলাদেশের সাথে মিলে গ্রেপ্তার করেছিলেন। আর একে প্রপার পদ্ধতিতে বাংলাদেশের জেলেতেই বন্ধ করে রাখা হয়েছিল। এছাড়া বাংলাদেশের অবস্থা এমন জায়গায় পৌঁছে গেছে যে নিজেদের ডিউটি থেকে বিভিন্ন পুলিশ কর্মীও পালিয়ে গেছে, যারা ভারতে প্রবেশ করার চেষ্টা করতে পারে। তো সবচেয়ে বড় কারণ এটাও যে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারে বাংলাদেশের গার্ডের সংখ্যাও কমে গেছে। আর অন্যদিকে ভারত বিএসএফ এর মোতায়েন আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছে। ভারতের বিএসএফ এর এটাও সন্দেহ রয়েছে যে জেল থেকে পালানো অপরাধী এবং জঙ্গিরা ভারতে তাদের হাতিয়ারের ভান্ডারকে বিক্রি করার চেষ্টা করতে পারে, যেটা ভারতের জন্য আশ্চর্য করার মতোই বিষয়। বাকি আপনাদের কি মনে হয়, ভারত বাংলাদেশের চ্যালেঞ্জের মোকাবিলা কি করতে পারবে? হ্যাঁ অথবা না, নিজেদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদেরকেও।